আসসালামু আলাইকুম সুধী দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান স্টুডিও ক্লিনিকে। আজকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইলহাম ইমাম, আবাসিক চিকিৎসক, শিশু বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ এবং জটিল রোগ নিয়ে আলোচনা করব যা নারীদের জীবনকে প্রায় দুর্বিষহ করে তোলে। প্রতি 10 জন নারীর মধ্যে একজন নারী এই রোগে আক্রান্ত হন। এই রোগটির নাম হলো এন্ডোমেট্রিওসিস। আজকে আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার সোহেলা শাহনাজ ম্যাম, অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অবস-গাইনি বিভাগ। ম্যাম, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা যে এন্ডোমেট্রিওসিস নিয়ে আলোচনা করব, আপনি প্রথমে আমাদের দর্শকদের একটু ধারণা দিন যে আসলে এটাই কি অসুখ বা এটির উৎপত্তি কোথায়, কিভাবে হয়। রোগীরা আমাদের কাছে আসেন যে তলপেটে ব্যথা, সেটা যে কোনো বয়সী মেয়েদের হতে পারে। মাসিকের সময় ব্যথা হয়, অনেকে আসে বিয়ে হয়ে গেছে তারপরেও ব্যথা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ থাকতে সমস্যা হচ্ছে, বাচ্চা হচ্ছে না। তো এগুলো নিয়ে দেখা যায় যে আপনি যেরকম বললেন যে প্রথম 10 জন মানে প্রতি 10 জনের মধ্যে একজনই কিন্তু এটাতে সাফার করছে, কিন্তু এটার গুরুত্ব কেউ বুঝতে পারছে না। দেখা যায় যে ছোটোবেলা বাচ্চাদের প্রথম যখন মাসিক হয়, ব্যথা হয়, মারা অনেকটা ইগনোর করে, ভাবে এটা স্বাভাবিক। তবে এটা আমার মতে তীব্র ব্যথাটা ইগনোর করা উচিত না। কেননা এখানে যেটা আমরা এন্ডোমেট্রিওসিস বলি, এটা আসলে হয় কি, যেমন আমরা বলি যে নর্মালি এন্ডোমেট্রিয়ামটা থাকবে জরায়ুর ভিতরে। তো কোনো কারণে যদি এই এন্ডোমেট্রিয়ামটা জরায়ু থেকে এই ভিতরের লেয়ার থেকে বের হয়ে মাসেল লেয়ারে আসে, অথবা ওভারিতে চলে আসে, অথবা টিউবে চলে আসে, অথবা সামনে মূত্রথলিতে আসে, অথবা পিছনে মলদ্বারে চলে আসে, তাহলে সেটাকে তখন আমরা এন্ডোমেট্রিওসিস বলি। আপনি তো বললেন যে এন্ডোমেট্রিওসিস অথবা এন্ডোমেট্রিয়াম। জি, আপনি কি দর্শকদের বোঝার সুবিধার্থে একটু বলবেন যে এন্ডোমেট্রিয়াম এই জিনিসটা আসলে কি এন্ডোমেট্রিয়ামটা প্রতি মাসে মাসিকের সময় কিন্তু যখন পিরিয়ডের যে রক্তটা যায় সেটার সাথে এন্ডোমেট্রিয়ামটা শেড হয়ে যায়, এটা স্বাভাবিক। তবে কোনো কারণে, যেমন এটা হতে পারে কি যে পারিবারিক ফ্যামিলি একটা হিস্ট্রি থাকতে পারে, অথবা বাধাগ্রস্ত কোনো জনিপথ থাকতে পারে, যাতে হয় কি এই এন্ডোমেট্রিয়ামটা যে কোনোভাবেই হোক এই মাসেল লেয়ারে চলে আসতে পারে, অথবা আমি যেটা বললাম যে এন্ডোমেট্রিয়ামের জায়গা ছাড়া অন্যত্র চলে আসতে পারে। তাতে হয় কি মাসিকের সময় ও তো বের হওয়ার রাস্তাটার পাচ্ছে না, একটা বদ্ধ জায়গায় এন্ডোমেট্রিয়ামটা বড় হয়, ওখানে প্রতি মাসে মাসিকের রক্তটা জমা হয়, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না। যাতে হয় কি ওখানে একটা ডিস্টেনশন, চাপের জন্য ব্যথা হয়, প্রতি মাসে সে ব্যথা অনুভব করবে। এবং এই চকলেট, আমরা বলি যে এই যে ব্লাডটা জমে যে এটা চকলেটের মতো হয়ে যায়, পুরানো ব্লাডটা চকলেটের মতো হয়ে যায়, আশেপাশে যেটা থাকে সেটা ফাইব্রোসিস অ্যাডহেশন হয়ে যায়। তখন দেখা যায় যে পেশেন্ট আস্তে আস্তে তলপেটে মাসিকের সময় ব্যথা হয়, এরপরে ও পেশাব পায়খানার সময় ব্যথা কমপ্লেন করে। এটাই হচ্ছে এন্ডোমেট্রিওসিস আসলে। তাহলে দর্শক, এন্ডোমেট্রিওসিস আসলে রোগটা হলো আমাদের জরায়ুর রোগ। জরায়ুকে যদি আমরা ধরে নিই একটি বদ্ধ ঘরের মতন, তাহলে এই জরায়ুর 3টা লেয়ার থাকে। তার মধ্যে সবচেয়ে ভেতরের যেই অংশটা সেটার নামই হলো এন্ডোমেট্রিয়াম, এবং মাঝে একটা লেয়ার থাকে, বাহিরে আরেকটি লেয়ার থাকে। তো আমাদের এই জরায়ুর ভেতরের এই আস্তরটাতে যখন এই ধরনের সমস্যা, যেগুলো ম্যাডাম আজকে আমাদেরকে আরও বিশদভাবে বুঝিয়ে দেবেন, সেই আস্তরটিতেই যখন এই সমস্যাটি সৃষ্টি হয়, তখনই আমাদের রোগীরা আমাদের কাছে এই সকল প্রবলেম নিয়ে আসেন। কিন্তু এখানে আমাদের যেটা বিশেষ আলোচনার বিষয়, যে কোন জিনিসটিকে বা কোন সমস্যাটিকে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। ম্যাডাম, এখন আপনি যদি একটু আমাদেরকে বলেন যে কি কি প্রবলেম আসলে আমরা ফেস করতে পারি এই এন্ডোমেট্রিওসিসটা হলে। এখন এন্ডোমেট্রিওসিসটা আসলে এটা তো প্রজনন তন্ত্রের একটা সমস্যা, এবং যেসব নারীরা এই প্রজনন বয়সের মধ্যে আছে, যারা রিপ্রোডাক্টিভ এইজের মধ্যে আছে, যেমন আমরা বলি যে 30 থেকে 45 বছর, তবে কিশোরীরা অথবা যুবতীরা যাদের মাসিক হচ্ছে তারাও কিন্তু এর বাইরে না। কাজে এটা কিন্তু এক ধরনের প্রদাহ, যেটা কিনা আবার হরমোন ডিপেন্ডেন্ট। মানে যতদিন ওর শরীরে হরমোনটা থাকবে, আমরা বলি যে মহিলাদের যে হরমোন ইস্ট্রোজেন, যতদিন ইস্ট্রোজেন থাকবে এই প্রদাহটাও বাড়তে থাকবে। যখনই ওনার মানে মেনোপোজ, মাসিকটা বন্ধ হয়ে যাবে, প্রদাহর ইস্ট্রোজেনও কমে গেল, প্রদাহও কমে যাবে। তবে এই যে এত বড় একটা লম্বা সময়, একজন কিশোরী যখন প্রথম মাসিক হচ্ছে, মাকে বলছে যে আমার তলপেটে ব্যথা,
স্বাভাবিক ব্যথা হলে প্যারাসিটামল খাচ্ছে অথবা ব্যথানাশক যে কোনো ওষুধ খেলে কমে যাবে, কিন্তু এই মেয়েটা কিন্তু সেটা বলবে না। এই মেয়েটা বলবে যে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি স্কুলে যেতে পারছি না, যে মহিলা অফিসে যাচ্ছে সে অফিসে যেতে পারবে না, হ্যাঁ, যার বিয়ে হয়েছে সে হাজবেন্ডের সাথে থাকতে পারবে না, ব্যথার সাথে সাথে পিরিয়ডের ব্লিডিংটাও অনেক বেশি হবে। এই ধরনের যখন কমপ্লেইন হবে, আমার মতে এটাকে চেপে না রেখে অথবা লজ্জা না পেয়ে ফ্যামিলি, হাজব্যান্ড হোক, মা বাবা হোক, সবার সাথে শেয়ার করে যত দ্রুত ডাক্তারের কাছে নিয়ে আসা সম্ভব, এই ডিজিজটা তত দ্রুত কন্ট্রোল করা সম্ভব। কারণ এই ডিজিজটা কিন্তু প্রোগ্রেসিভ, যতদিন ওর ব্লিডিং হবে ততদিন এই ডিজিজটা আস্তে 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 বাড়তে থাকবে। এই জন্য ডাক্তার যত তাড়াতাড়ি এটাকে ডায়াগনোসিস করতে পারবে তত তাড়াতাড়ি ডিজিজটা থেকে সে খুব একটা পরিত্রাণ পাবে বলছি না, কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে থাকবে। এই যে আমাদের এই এন্ডোমেট্রিওসিস যে অসুখটা নিয়ে আজকে আমরা কথা বলছি, এটার সাথে কি কোনো কিছুর সম্পর্ক আছে? যেমন ধরুন খুব আর্লি এইজে মাসিক শুরু হয়ে যাওয়া, অথবা খুব লেট এজ, অথবা যে কোনো কিছু, মানে রিলেটেড কিনা জি, কোনো বুঝতে কিছু? পারছি। যেমন আমরা বলি যে আসলে কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে কিনা জি, এর জি। পিছনে। তো আসলে এটা দেখা যায় যে ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে, এটা একটা ব্যাপার। আর ওই মহিলাটা ওই যে বললাম যে এই এইজের মধ্যে যদি থাকে, প্রজননক্ষম এজের মধ্যে যদি থাকে, মার ছিল, খালার ছিল, ফুপুর ছিল, এরকম একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে জন্মগত যদি যোনিপথে কোনো অবস্ট্রাকশন থাকে, যে তার যোনিপথটা স্বাভাবিক না, সেখানে হয় কি ওই এন্ডোমেট্রিয়ামটা কালেকশন হতে হতে এন্ডোমেট্রিয়ামের ব্লাডটা তো বের হতে পারছে না, সেটা পিছন দিকে বের হয়ে এই জায়গা থেকে সরাসরি বের হয়ে যাওয়ার কথা ছিল, সেটা না বের হয়ে উল্টো পথে এসে এদিক দিয়ে টিউব দিয়ে বের হয়ে এটা দেখা যায় যে আমাদের পেটের ভিতরে জমা হতে থাকে। তখন আস্তে আস্তে ওভারির উপরে, টিউবের উপরে, মলদ্বারের উপরে, সামনে মূত্রথলির উপরে বিভিন্ন জায়গায় এটা বসতে থাকে। এমনকি দেখা যায় যে এই টিস্যুটা অনেক সময় আমাদের নাকের মধ্যেও থাকে, অনেক সময় নাভির মধ্যেও চলে আসে, আমরা যেটা বলি ডায়াফ্রামের নিচেও চলে আসে, লাংসে চলে যায়। তো যে কোনো জায়গায় যদি এই এন্ডোমেট্রিয়াল টিস্যুটা থাকে তাহলে কিন্তু প্রতি মাসিকের সময় এই কষ্টটা হবে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে পেশেন্টের কমপ্লেন কোন সময় থেকে শুরু হচ্ছে, কত বয়স থেকে শুরু হচ্ছে, এখন তার চাহিদা কি, তার কি ব্যথাটা কমানোর চাহিদা, নাকি তার বাচ্চা হওয়াটা চাহিদা, নাকি হাজবেন্ডের সাথে ঠিকমতো থাকাটা চাহিদা। এই ধরনের আমাদের চাহিদা ভিত্তিক, বয়স ভিত্তিক আসলে চিকিৎসাটা শুরু করতে হবে এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ম্যাডাম, এই যে আপনি আমাদেরকে বললেন যে মাসিকের সময় ব্যথা হচ্ছে, জি, আমরা জানি মাসিকের সময় বেশিরভাগ মেয়ে সেটাই। মানুষেরই এরকম ব্যথা হয়, ব্যথাটা হ্যাঁ। হয়, তাহলে ব্যথার কোন সময় তীব্রতাটা আপনাদের কাছে বুঝতে হবে। যাবে? তীব্রতাটা মানে উনি দিনে 2টা-3টা প্যারাসিটামল খাচ্ছে, তাতেও ব্যথা কমছে না, আইবুপ্রোফেন আমরা যেটাকে বলি এনএসআইড, একটু পাওয়ারফুল ওষুধ খাচ্ছেন, নেপ্রক্সিন খাচ্ছেন, মেফেনিপিক অ্যাসিড খাচ্ছেন, তারপর ব্যথা কমছে না, বাড়ছে, এবং এমন ব্যথা হচ্ছে যে সেই ব্যথার জন্য তাকে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, সে ইভেন কি পেশাব পায়খানা করতেও তার কষ্ট হচ্ছে, বাইরের কোনো কাজ করতে পারছে না, ঘরের কাজে মনোযোগ দিতে পারছে না, বাচ্চারা স্কুল মিস করছে মেয়েরা। তাহলে বুঝতে হবে এই তীব্রতাটা, যে ব্যথা ওষুধে কমছে না এবং বাড়ছে, প্রতি মাসিকের সময় বাড়ছে, তাই এবং ব্যথানাশক ওষুধের সেটা কোনো কাজই হচ্ছে না, তখনই আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে দর্শক, ব্যথার তীব্রতা অনুভব করাটা আসলে এটা সাবজেক্টিভ ফিলিং, মানে আমি যতটুকুন ব্যথা অনুভব করতে পারি, আরেকজন ইন্ডিভিজুয়াল হয়তো বা তার চাইতে কিছু বেশি পারেন, আরেকজন তার চাইতে কিছু কম পারেন। এখানে আমাদের যেটা হাইলাইটেড বিষয় সেটা হলো, যেই ব্যথার কারণে আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, সেই ব্যথাটিকে আপনি গুরুত্বের সহিত বিবেচনা করুন। আপনি বা আপনার সন্তান, আপনার ঘরের যে কোনো মেয়ে যদি এই ধরনের অতিমাত্রায় তীব্র ব্যথায় আক্রান্ত হয় মাসিকের সময়, তাহলে অবশ্যই আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ম্যাডাম, এরপরে আমরা আসি, আপনি বারবার ব্যথার কথা বললেন এবং জীবনযাত্রা ব্যাহত হওয়ার কথা বললেন, অল্প একটু করে বললেন দাম্পত্য সম্পর্কের কথা। আমাদেরকে একটু আপনি বলুন যে এই এন্ডোমেট্রিওসিসের কারণে একটি নারীর সন্তান ধারণ ক্ষমতায় কি কোনো প্রভাব পড়ে? দেখা যায় যে ওই যে আমি আগেই বললাম যে ওনার একটা তো হচ্ছে যে উনি হাজবেন্ডের সাথে থাকতে তার সমস্যা, আর এই যে দীর্ঘমেয়াদী এই ডিজিজটার কারণে আস্তে আস্তে কি হয় যে এসব জায়গায় আমরা বলি ফাইব্রোসিস হয়ে যায়, অ্যাডহেশন হয়ে যায়। কোনো কারণে যদি এই জায়গাটা আমরা বলি এটা ওভারি, এটা হচ্ছে টিউব, এদের মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক থাকার কথা ছিল এই সম্পর্কটা থাকতে পারে না। ওভারি থেকে যেটা জাইগোট তৈরি হবে সেটা আলটিমেটলি টিউবের মাধ্যমে তো এসে জরায়ুতে বসবে। তো এইখানেই যদি সমস্যা থাকে তাহলে কোনো মতেই ওভারি থেকে ডিম ফুটে বের হতে পারবে না। এমন আছে যে এন্ডোমেট্রিওসিসে আমরা বলি যে ওভারিয়ান রিজার্ভ কমে যায়,
যে ডিম্বাণুর পরিমাণ থাকে সেটা রিজার্ভটা কমে যাচ্ছে। তারপরে এই রিলেশনটা ঠিক না থাকাতে কি হচ্ছে, এই ওভামটা এসে ফেলোপিয়ান টিউবে ঢুকতে পারছে না ঠিক মতো। এই টিউবে যদি ঢুকতে না পারে তাহলে হবে কি, এদিক থেকে স্পার্ম যেটা আসার কথা ছিল, সেটা হাজবেন্ডের তরফ থেকে যেটা আসার কথা ছিল সেটাও ঢুকতে পারছে না। আলটিমেটলি হচ্ছে কি, উনি তো ঠিকমতো যেটা জাইগোট ভ্রূণ যেটা তৈরি হবে, সেই ভ্রূণটাই তৈরি হতে পারছে না, তৈরি হলেও বসতে পারছে না। যার জন্য হচ্ছে কি, তার একটা হচ্ছে সে থাকতে পারছে না হাজবেন্ডের সাথে, হয়তো বা আমরা যেটাকে ডিসপেরেনিয়া বলি মেডিকেল টার্মে, সহবাসে কষ্ট হচ্ছে। আর একটা হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটাতে জাইগোট ভ্রূণ মানে তৈরি হওয়া এবং বসা, এই পুরো প্রক্রিয়াটাতেই একটা সমস্যা তৈরি হয়ে যায়, যার জন্য হচ্ছে বন্ধ্যাত্ব একটা প্রবলেম, একটা বিরাট প্রবলেম। আমরা বলি প্রায় 30 থেকে 40% মহিলা যাদের এন্ডোমেট্রিওসিস আছে তারা এই বন্ধ্যাত্ব প্রবলেমে ভুগছেন। তাহলে দর্শক মণ্ডলী, বুঝতেই পারছেন কেন আজকে আমরা এত বিষয় থাকতে এন্ডোমেট্রিওসিসকে এত বেশি গুরুত্বের সহিত আলোচনার জন্য নিয়ে আসলাম। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, এটি আজকের যুগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কষ্টদায়ক একটি সমস্যায় পরিণত হয়েছে। এই বন্ধ্যাত্বের প্রকট সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে একদম শুরুতেই এর গলা টিপে ধরুন। আপনার শিশুটি যখন প্রথম মাসিকে যাচ্ছে, সে যদি এই ধরনের তীব্র ব্যথা অনুভব করে তাহলে দেরি না করে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। ম্যাডাম, এবার আমরা আসি, আপনি তো আমাদেরকে সব ধরনের সিমটমগুলোর কথা বললেন। এখন এই রোগটির জন্য কোনো ধরনের রোগ নির্ণয়কারী টেস্ট বা ইনভেস্টিগেশন আপনারা কি সাজেস্ট করেন? আচ্ছা, এটা যেহেতু আসলে খুব ছোট মেয়েদের থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত হতে পারে, বৃদ্ধ না, আমি বলছি যে মেনোপজ আগ পর্যন্ত হতে পারে। তো আমরা তো সবাইকে আসলে টেস্টের আগে আমাকে কিছু কিছু নিরূপণ করতে হবে। যেমন যে ছোট মেয়েটা থাকবে তাকে আমি হাত দিয়ে, পেটে হাত দিয়ে, আমি হিস্ট্রিটা খুব ভালো করে শুনতে হবে, তারপর পেটে হাত দিয়ে দেখতে হবে কোথাও আমার কোনো চাকার মতো মনে হচ্ছে কিনা। আর একটু যখন যে ম্যারিড পার্সন তাকে আমরা বলি যে ভ্যাজানা এক্সামিনেশন করে আমাকে দেখতে হবে যে সেখানে কোনো চাকা আছে কিনা, কোনো নডিউল আছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা, খুব পেইনফুল নডিউল, পেশেন্ট আমাকে ঠিকমতো পরীক্ষাই করতে দিবে না, তখনই আমার একটা সন্দেহ হবে। এই সন্দেহের ভিত্তিতে, হিস্ট্রি এবং এক্সামিনেশনের সন্দেহের ভিত্তিতে আসলে তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করি। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। একটা যদি খুব ভালো আল্ট্রাসোনোগ্রাফি করা যায়, হাই রেজুলেশন আমরা বলি, যে রেজুলেশনে এই এন্ডোমেট্রিক টিস্যুগুলোকে আমরা ধরতে পারি, সেটা ইউটেরাসের ভিতরেই থাকুক, যেটাকে আমরা অ্যাডেনোমাইসিস বলি, এই মাসেল লেয়ারের মধ্যে যদি থাকে সেখানেও ধরতে পারবো, ওভারিতে যদি থাকে সেখানেও ধরতে পারবো, এমনকি মূত্রথলির গায়ে, এদিকে মলদ্বারে যদি থাকে সেখানেও কিন্তু ধরা যায়, শুধু যদি একটা খুব ভালো আল্ট্রাসোনোগ্রাফি, হাই রেজুলেশন আল্ট্রাসোনোগ্রাফি করা যায়। এখন কোনো কারণে যদি আল্ট্রাসোনোগ্রাফি ধরতে পারছে না, আবার পেশেন্টের সিমটমও করছে না, আমরা ব্যথানাশক ওষুধ দিচ্ছি তাতেও কিছু হচ্ছে না, আল্ট্রাসোনোতেও কিছু আসছে না, তখন কিন্তু আমরা এমআরআইতে যেতে পারি, আর একটু অ্যাডভান্সড, যে এমআরআই করে আমরা দেখি যে এটা আছে কিনা। তারপরেও দেখা যাচ্ছে যে না, এমআরআইতেও আমি কিছু পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলি ল্যাপ্রোস্কোপি, যেটাকে কি হোল সার্জারি বলে, যে একটা ছোট ফুটোর মাধ্যমে ক্যামেরা ঢুকিয়ে আমরা পেটের ভিতরটা সার্চ করি যে এরকম কোনো সিস্ট দেখা যাচ্ছে কিনা। যেমন আমার বলি যে ম্যাচ স্টিক, একটা পোড়া ম্যাচের কাঠির আগাটা পুড়ে যাওয়ার পরে যেরকম একটা অ্যাপিয়ারেন্স হয়, ওরকম কিছু আছে কিনা ওনার পেটের কোথাও, অথবা সিস্ট আছে কিনা, ছোট ছোট সিস্ট আছে কিনা, কোথাও অ্যাডহেশন লেগে আছে কিনা, একটা অঙ্গ আর একটা অঙ্গের সাথে লেগে আছে কিনা, এসব দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা এন্ডোমেট্রিওসিস। আর আরেকটা সুবিধা হচ্ছে কি, ল্যাপারোস্কোপি করে ওখান থেকে টিস্যুটা আমাকে নিয়ে নিতে হবে, নিয়ে আমি বায়োপসিতে রিপোর্ট করে যদি পেয়ে গেলাম, তাহলে একই সাথে আমি ওনাকে চিকিৎসাও দিতে পারছি, আবার আমি ওনার ডায়াগনোসটা কনফার্ম করতে পারছি। তাহলে আলট্রাসোনোগ্রাফি প্রথমে, না হলে এমআরআই, একদম লাস্টে আমরা ল্যাপারোস্কোপির কথা বলি। তাহলে আমরা রোগ নির্ণয়ের যে উপায়গুলো আছে সেগুলো জেনে নিলাম। এখন একটু আমি জিজ্ঞেস করব ম্যামকে যে এই রোগের নির্ণয়ের ক্ষেত্রে ব্লাড বা সিরামের কোনো টেস্ট কি আপনারা সাজেস্ট করেন? আসলে ব্লাডের টেস্টে খুব একটা ইনফরমেটিভ কিছু পাওয়া যায় না, অনেকে একটু ভ্রান্ত ধারণা আছে। তো একদম আমাদের লাস্ট যে প্রোটোকল এসছে সেখানে বলা হচ্ছে যে আসলে আমরা অনেকে দেখা যায় যে CA-125 নামে একটা টিউমার মার্কার আছে, অনেকে এটা করতে দেয়, তবে এটা করে আসলে খুব একটা কিছু বোঝা যাবে না, কেননা যে কোনো কারণে যদি আমাদের পেটের ভিতরে একটা ঝিল্লি আছে, লেয়ার, পেরিটোনিয়াম, যদি কোনো কারণে পেরিটোনিয়ামে যে কোনো কিছুই হয়,
তাহলে সেখানেই কিন্তু CA-125 বেড়ে যায়। কাজে এখানে একটা ফলস ইমপ্রেশন আসবে, রোগী হয়তো আমার ক্যান্সার হয়েছে এরকম একটা ভয় পাবে। আমাদের এখন সেজন্য প্রোটোকলে যে আসলে CA-125 দেওয়ার দরকারই নাই। যদি ডাক্তার মনে করেন যে ওনার কোনো ডায়াগনোসিসে কোনো ডিলেমা আছে, কোনো কনফিউশন হচ্ছে যে এটা কি আসলে এন্ডোমেট্রিওসিসের কিছু, নাকি এটা কি উনি কোনো ম্যালিগনেন্স মানে কোনো ক্যান্সার কিছু সাসপেক্ট করছে কিনা, সেই ক্ষেত্রে করা যেতে পারে। তবে শুধু এন্ডোমেট্রিওসিস যখন ডায়াগনোসিস হয়ে যায় তখন আসলে CA-125 এর কোনো ভ্যালু নেই। তাহলে আপনি বলতে চাচ্ছেন ব্লাড টেস্ট বা সিরাম টেস্ট ইনভেস্টিগেশনের তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। ম্যাম, আপনি কথায় কথায় একটু করে বলেছিলেন সিস্টের কথা। জি জি। PCOS, এটা আমরা নারীরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত। আমরা এখন একটু জেনে নিতে চাইবো PCOS এবং এন্ডোমেট্রিওসিস এই দুটোর কি কোনো সম্পর্ক আছে, থাকলে কতটুকু? আসলে পিসিওএস আর এন্ডোমেট্রিওসিস দুটো ভিন্ন জিনিস। যেমন পিসিওএসটাকে আমরা বলি যে মেইনলি মেটাবলিক, যে এখানে হরমোন মানে আগে থেকেই শরীরে একটা হরমোনের একটা ডিসহারমোনি থাকে, যার জন্য দেখা যায় যে পুরুষ যে হরমোনটা সেটার আধিক্য থাকাতে এখানে ছোট ছোট ওভুলেশনটা ঠিকমতো হচ্ছে না, যার জন্য এখানে ছোট ছোট সিস্টের তৈরি হচ্ছে। আর এন্ডোমেট্রিওসিসে যেটা সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস যে বললাম যে ভিতরের লেয়ারটা এন্ডোমেট্রিয়ামটা যদি কোনো কারণে ওভারির উপরে চলে যায়, এখানে যে বসে এবং এখানে আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে, তখন সেখানে যেটা সিস্টটা ওটাকে আমরা বলি এন্ডোমেট্রিওটিক সিস্ট। ওটা আসলে একটা সিঙ্গেল সিস্ট হতে পারে অথবা ছোট ছোট দুই একটা সিস্ট হতে পারে, এবং সাইজটা ছোট থেকে ইভেন কি দেখা যায় 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার অনেক বড় হতে পারে। এবং পলিসিস্টিকে কিন্তু ছোট 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 পার্লের মতো, এরকম একটা ওভারিতে পার্লের মতো ছোট ছোট অনেক সিস্ট থাকে, যেটা কিনা আমরা বলি 2 থেকে 10 মিলিমিটার এতটুকু হবে। কিন্তু এই যেটা আমরা বলি এন্ডোমেট্রিওটিক সিস্ট, সেটা কিন্তু বেশ বড় হতে পারে, ইভেন ওই যে বললাম 10-12 সেন্টিমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। তো এটা একটা। আর পিসিওএসে সাধারণত ব্যথার কথাটা বলবে না। পিসিওএসে সাধারণত দুইটা ওভারিতে ইনভলভ হবে, যেহেতু এটা একটা পুরা মেটাবলিক ডিজিজের মতো দুইটা ওভারিতেই থাকবে। কিন্তু এন্ডোমেট্রিওটিক সিস্ট ইউজুয়ালি একটা ওভারিতে থাকে ইউজুয়ালি। এবং ওই যে বললাম মাসিকের ব্যথাটা, এই মাসিকের তীব্রতা দেখেই বোঝা যাবে। এবং এখানে মাসিকের গন্ডগোল, মাসিকের সাইকেলের কোনো গন্ডগোল হবে না এন্ডোমেট্রিওসিসে। প্রতি মাসে মাসেই সাইকেল হচ্ছে এবং ব্যথা, খুবই ব্যথাযুক্ত একটা সাইকেল হচ্ছে। আর পলিসিস্টিক ওভারিতে অন দ্য আদার হ্যান্ড দেখা যায় কি যে মাসিকই হচ্ছে না ঠিকমতো, 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত মাসিকের গন্ডগোল হয়ে যাচ্ছে, হচ্ছেই না মাসিক। ম্যাম, PCOS এ আমরা দেখি যে ওয়েট নিয়ে রোগীরা খুব কনসার্ন থাকে। জি জি, যে কেন ওখানে একটা আমরা বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্সের ব্যাপার থাকে, যে ওয়েট যদি কমানো যায় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমানো যাবে। ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো গেলে নর্মাল যে হরমোনটা আমাদের ওভারিতে কাজ করার কথা ছিল, সেই হরমোনটা আবার যেটা ডিসহারমোনি ছিল, এই হারমোনিটা আবার চলে আসে। সেই জন্য দেখা যায় যে পিসিওএসে তো ওজন কমানোর সাথে পিসিওএস রোগটা ভালো হওয়ার একটা সম্পর্ক আছে। যে দেখা গেল যে তখন আমরা বলি যে পিসিওএস নিয়ে আমাদের একটাই চিন্তা থাকে যে পিসিওএস এর পরবর্তীতে যেটা আমরা বলি যে হাইপার ইনসুলিনেমিয়া থাকার জন্য এসব রোগীরা পরবর্তীতে ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, অনেক ধরনের সমস্যায় ভোগে। তো যদি প্রথম থেকে এইটাকে লাগাম ধরা যায়, ওজনটাকে যদি লাগামে রাখা যায়, মানে কন্ট্রোলে রাখা যায়, সেই ক্ষেত্রে যদি সাইকেলটা রেগুলার হয়ে যায় তাহলে কিন্তু পিসিওএস থেকে অনেকখানি পেশেন্ট রিকভারি করতে পারে। ম্যাম, PCOS এ কি একজন নারী বন্ধ্যাত্বের শিকার হতে পারে? হ্যাঁ, হতে পারে। ওখানে আবার আরেকটা কারণ পিসিওএস এর যেটা হয়, যখন ওভুলেশনটা হতে পারছে না, ওই যে বললাম ছোট ছোট কিছু প্রিম্যাচিউর ওভাম তৈরি হয়ে যায়। যেহেতু ওনার শরীরে, ওই মেয়েটার শরীরে অ্যান্ড্রোজেনের আধিক্য থাকে, পুরুষ হরমোনের আধিক্য থাকে, সেই জন্য ওনার ঠিকমতো ওভুলেশনটা হতে পারে না। ওভুলেশনটা হতে না পেরে ছোট ছোট সিস্ট আকারে সেটা ওভারিতে জমা হয়ে যায়। তো আমাদের তখন উচিত হবে কি, ওই যে ওজনটা কমিয়ে নিয়ে ওভুলেশনটাকে প্রাধান্য দেওয়া, যে ওভুলেশনটাকে কিভাবে করানো যায়। তাহলে হরমোনটাকে, এই পুরুষ হরমোনটাকে কমিয়ে ফিমেল হরমোনটাকে বাড়িয়ে ওভুলেশনটাকে করিয়ে, তাহলে কিন্তু আমরা তখন ওখানে বন্ধ্যাত্ব চিকিৎসাটা নিতে পারবো। আসলে এখানে বারবার আমরা পুরুষ হরমোন এই ধরনের একটি কথা বলছি, আপনাদের মাঝে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে, আমি নারী, আমার মাঝে পুরুষ হরমোনের কাজটা কি? আমাদের মানবদেহ মহান সৃষ্টিকর্তা এমনভাবে বানিয়েছেন, একটি ব্যালেন্স করে উনি বানিয়েছেন। এখানে পুরুষ হরমোন, নারী হরমোন দুটোই দোনোজনের মধ্যেই থাকবে। কিন্তু যখন এই হরমোনগুলো নিজেদের ব্যালেন্স কোনো কারণে, প্রাকৃতিকভাবে হোক অথবা বাহিরের কোনো কারণেই হোক, যদি এই ব্যালেন্সটি নষ্ট হয় অথবা ভারসাম্যহীন হয়, তখনই আমাদের শরীরে কোনো কোনো ক্ষেত্রে এইসব অসুখের প্রাদুর্ভাব ঘটতে পারে। এখানে ম্যাম একটু করে আমাদেরকে বারবার বলছেন ওভুলেশন।
ওভুলেশন জিনিসটা আসলে কি, এটা আমরা ম্যামের কাছ থেকে একটু জেনে নিই। আচ্ছা, ওভুলেশনটা হচ্ছে আহ, যে কোনো প্রজননক্ষম মহিলার যদি বাচ্চা হতে হয় সেটার একটা পূর্ব শর্ত। তো ওভুলেশনটা জিনিস আমরা একটা বলি যে ওভুলেশন হওয়া মানে কারো যদি মাসিকটা রেগুলার হয় তার মানে হচ্ছে তার ওভুলেশন ঠিক মতো হচ্ছে, এটা আমরা ধরে নিতে পারি যে তার মাসিক ঠিক মতো হচ্ছে, তার ওভুলেশন হচ্ছে ঠিক মতো। তাহলে ওভুলেশনটা দিয়ে আমরা অনেক একটা জিনিস বুঝতে পারি যে যার নিয়মিত মাসিক হচ্ছে তার মানে তার ওভুলেশনে কোনো সমস্যা হচ্ছে না। যেটা আমি একটু আগে বলছিলাম যে যেমন এন্ডোমেট্রিওসিসে কিন্তু ওভুলেশনে খুব একটা সমস্যা হচ্ছে না, তার কিন্তু নিয়মিত মাসিক হচ্ছে, ওভুলেশন হচ্ছে। তবে এই যে পুরা অ্যানাটমিটাই ওর চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে কি ওভুলেশন হওয়া সত্ত্বেও সে বাচ্চা নিতে পারছে না, তার আর একটা কারণ। আবার পিসিওএসের ক্ষেত্রে আপনি যেটা বললেন আমাকে, পিসিওএসের ক্ষেত্রে যেটা হচ্ছে তার ওভুলেশনটাই হতে পারছে না। তার মানে কি হচ্ছে কি, এই ডিমটা বের হতে হবে, ডিমটা বের না হলে এখান থেকে ওভুলেশন হবে, মানে ডিমটা বের হবে কখন, প্রতি মাসিকে নর্মালি যদি 28 দিনে আমি একটা সাইকেল ধরি সব মহিলাদের ম্যাক্সিমামেরই, তাহলে 28 দিনের পরপর যদি তার মাসিক হয় তাহলে 13-14 দিন আগেই কিন্তু তার ওভুলেশনটা হয়ে যায়। তাহলে ওভুলেশনের সময় এই ডিমটা বের হবে, এই ডিমটা বের হওয়ার সাথে সাথে যদি সে স্পার্মকে পায়, সে যদি ম্যারিড মহিলা হয়, স্পার্ম যদি আসতে পারে, সে যদি একটা ভ্রূণ তৈরি করতে পারে, তাহলে সে কিন্তু ভ্রূণটা যখন ইমপ্ল্যান্ট হয়ে যাবে তার কিন্তু আর মাসিক হবে না। আর যে আনম্যারিড অথবা যে কন্ট্রাসেপশন ইউজ করছে, যার বাচ্চা হবে না, সেক্ষেত্রে কী হবে, এই ওভুলেশন হলো, ওভামটা বের হলো ঠিকই, কিন্তু যেহেতু সে ভ্রূণ তৈরি করতে পারলো না, তার কিন্তু মাসিকটা রেগুলার হয়ে যাবে। তার মানে কি নিয়মিত মাসিকের জন্য নিয়মিত ওভুলেশনটা খুবই দরকার। ওভুলেশন অথবা ডিম্বস্ফুটন, যেটি একটি নারী দেহের জন্য অপরিহার্য একটি বিষয় তার নর্মাল মাসিক সাইকেলটা কন্টিনিউ করার জন্য, এবং তার মাসিক ঋতুচক্র যদি রেগুলার না হয় সেক্ষেত্রে তার সন্তান ধারণ ক্ষমতা, অথবা এই যে আজকে আমরা যে এন্ডোমেট্রিওসিস নামক রোগটি নিয়ে কথা বলছি, এই ধরনের আরও অনেকগুলো রোগ এই ডিম্বস্ফুটন অথবা ওভুলেশনের উপর সরাসরি এফেক্টেড হয়। এখন তাহলে আমরা একটু জেনে নিই যে এই যে ওভুলেশন এবং এই ফার্টিলাইজেশন বা ডিম্ব নিষেক যেটিকে বলা হচ্ছে, এটির এই পাথওয়েটা, অথবা আসলে কি শুধু জরায়ুর ভেতরেই ডিম্বটা থাকবে, নাকি ডিম্বটা কোথা থেকে আসছে, কেন তার এত কষ্ট হচ্ছে এর দূর পর্যন্ত আসতে, ওভারিটা কি, তাহলে জরায়ুটা কি, ম্যাম যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। জি, যেমন এই জরায়ুটা হচ্ছে কি যেখানে সন্তান ধারণ করবে, আর ওভারিটা হচ্ছে কি যেখান থেকে ডিমটা বের হবে। তাহলে ডিমটা যখন বের হচ্ছে, ডিমটা বের হয়ে কী হবে, এই টিউবের মাধ্যমে ঢুকে আলটিমেটলি যদি সে স্পার্মের সাথে মিলিত হতে পারে, এখান থেকে পুরুষ থেকে স্পার্মটা আসবে, এখানে সেটা মিলে একটা জাইগোট তৈরি হবে, এবং এই জাইগোটটা কী হবে, আলটিমেটলি এখানে ঢুকে জরায়ুর মধ্যে বসবে, যেটাকে আমি ইমপ্ল্যান্টেশন বলছি। যেমন আমরা বলি যে এন্ডোমেট্রিওসিসের সাথে সাধারণত অ্যাডেনোমায়োসিসও থাকে। অ্যাডেনোমায়োসিস মানে কি, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কালো কালো কতগুলো ফোটা ফোটা জিনিস, তার মানে হচ্ছে কি ওনার এন্ডোমেট্রিয়ামটা এই এন্ডোমেট্রিয়ামে না থেকে এই মাসেলের মধ্যে চলে আসছে। তাহলে এইখানে এই জায়গাটাতে অমসৃণ হয়ে গেল, এই অমসৃণ জায়গায় এই এমব্রায়ো যেটা তৈরি হলো ওই ভ্রূণটা বসার জন্য কিন্তু আসলে উপযোগী না। তার মানে এন্ডোমেট্রিওসিসে যেটা হচ্ছে, হয়তো বা ওনার তৈরি হলো, ভ্রূণ তৈরি হলো, কিন্তু ভ্রূণটা যেই কিন্তু আলটিমেটলি অ্যাডেনোমায়োসিসের জন্য কি হবে, একটা উপযুক্ত জায়গা পেল না, বসতে পারছে না। এই যে জরায়ুতে এসে ডিমটা বসবে, এই যে ভ্রূণটা বসবে, আলটিমেটলি জরায়ুতেও বাচ্চাটা বড় হবে। যদি এইখানেই কোনো ধরনের কোনো সমস্যা থাকে, যেটা আমরা বলি যে এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডেনোমায়োসিস দুটাই কিন্তু ভাই ভাই। এন্ডোমেট্রিওসিসটা হচ্ছে যদি এন্ডোমেট্রিয়ামটা বাইরে চলে আসে, আর অ্যাডেনোমায়োসিস হচ্ছে এই এন্ডোমেট্রিয়ামটা এই তৃতীয় লেয়ারের মধ্যে না থেকে মাসেল লেয়ারের মধ্যে ঢুকে গেল। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, যে প্রত্যেকটা লেয়ারই যার যার জায়গা ঠিক থাকতে হবে, নাহলে হচ্ছে কি যদিও বা ওভুলেশন হচ্ছে, যদিও বা ভ্রূণ তৈরি হচ্ছে, ইমপ্ল্যান্টেশন আবার সমস্যা হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আসলে আজকের বিষয়টাকে আমি এত বেশি মানে ইম্পর্টেন্স দিতে চাই যে এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, এই দুইটা জিনিস মানুষের মধ্যে এখনও ঠিক মতো বুঝে আসছে না যে এই জিনিসগুলো কী। এন্ডোমেট্রিওসিসের সাথে অ্যাডেনোমায়োসিস একদম ওতপ্রোত, এবং আমাদের আজকালকার দিনে যেহেতু ডায়াগনোসিসটা করতে পারছি খুব ইজিলি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে, তাহলে আমরা আগের থেকেই পেশেন্টকে বলতে পারছি যে আপনার কিন্তু এখানে এখানে সমস্যা হচ্ছে, আপনার এন্ডোমেট্রিওসিস আছে, আপনার অ্যাডেনোমায়োসিস আছে, আপনার এই সমস্যাগুলো হতে পারে। আর এখনকার দিনে মেয়েরা আসলে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তো আমরা সেজন্য বলি যে আপনি সবটা প্রোগ্রাম করে ফেলেন, আপনি ক্যারিয়ার তো করবেনই, কিন্তু আপনার সময় চলে গেলে কিন্তু আপনি আবার এই জায়গাটা কিন্তু হারাবেন।
যেটা কিন্তু আপনার এই প্রজননের একটা সময় আছে। আমরা বলি যে একটা বয়স ভিত্তিক চাহিদা ভিত্তিক একটা ওনাকে চিকিৎসা দিতে হবে। বয়সটা চলে গেলে কিন্তু তখন আমি আর ওনাকে বাচ্চা হওয়ার জন্য হয়তো দিতে পারবো, আমরা চেষ্টা করতে পারবো, তবে এটা ওনার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। ভ্রূণ স্বাস্থ্য বা আমার আগামীর যে শিশু তার স্বাস্থ্য যদি আমি ইনট্যাক্ট বা যত্নে রাখতে চাই, তাহলে আমার জরায়ুর স্বাস্থ্যকে যত্নে রাখতে হবে। আর জরায়ুর স্বাস্থ্য যদি আমি যত্নে রাখতে চাই, তাহলে আমার ওভারির স্বাস্থ্যকে নিরাপদে রাখতে হবে। জরায়ু হলো একটি রিজার্ভিয়ার, মানে ও শুধু ধারণ করতে পারে, ও নিজে থেকে কোনো কিছু প্রডিউস করতে পারে না, ও শুধুমাত্র ধারণ করবে। কিন্তু সর্বক্ষেত্রে জরায়ুর ধারণ ক্ষমতা অথবা জরায়ুর স্বাস্থ্য নিয়ন্ত্রণ করছে একজন নারীর ওভারি, যেটাকে বলা হয় ডিম্বাশয়, যেখান থেকে হরমোনগুলো প্রডিউস হচ্ছে। আমরা জানি সব কিছুর কারিগর হলো এই হরমোন। হরমোনাল ব্যালেন্স যদি থেকে থাকে এবং সাথে ম্যাম একটু করে বলেছিলেন হেলদি লাইফস্টাইল, একটি সুস্বাস্থ্য যদি একজন নারীর থেকে থাকে, তাহলে তার জরায়ুর স্বাস্থ্য ভালো থাকবে, তার ওভারির স্বাস্থ্য ভালো থাকবে। আমরা আবার আসি ম্যামের কাছে এন্ডোমেট্রিওসিস নিয়ে। আমরা অনেক কিছু জানলাম এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে, কিন্তু আমরা এখনো চিকিৎসা পদ্ধতি বা এই ব্যবস্থা কি কি আছে, কি ধরনের চিকিৎসা? চিকিৎসা তো আমরা বললাম যে যখনই সিমটমটা ধরা পড়বে তো একজন চিকিৎসকের কাছে যেতে হবে, এবং চিকিৎসকই আসলে নির্ণয় করবে যে ওনার বয়সটা চিন্তা করে এবং উনি এখন কি চাচ্ছেন। তো যেমন একটা ছোট মেয়ে আসলো, কিশোরী অথবা যুবতী, যার এখনো বিয়ে হয় নাই, যে এখনো পড়াশোনা করছে, তো তাকে তো আমি হঠাৎ করে বলতে পারবো না যে বিয়ে দেন, বাচ্চা দেন, এটা আমি বলতে পারবো না। তাহলে আমাকে কি বলতে হবে যে যেই রোগটা আছে আমি নির্ণয় করলাম যে ওনার এন্ডোমেট্রিওসিস আছে, তো একে কন্ট্রোলে রাখতে হবে। তো কন্ট্রোল রাখার উপায় হচ্ছে কি, ওনার মাসিকটাকে বন্ধ রাখতে হবে। কেন? যে আমরা তো জানছি প্রত্যেক মাসিকের সময়ই ওনার শেডিং হচ্ছে, এই শেডিংটা হয়ে একটা ক্লোজড ক্যাভিটির মধ্যে থাকছে, ওখানেই ব্যথা হচ্ছে, তারপরে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যে একটার সাথে একটা লেগে যাচ্ছে। তাহলে আমাকে প্রথমেই মাসিকটাকে বন্ধ করতে হবে, ওভুলেশনটাকে বন্ধ করতে হবে। তাহলে মাসিক ওভুলেশন বন্ধ করার জন্য আমাকে কি করতে হবে? আমরা বিভিন্ন ধরনের পিল দিতে পারি, হরমোন সাপোর্ট, যেমন পিল দিতে পারি, শুধু প্রজেস্টেরন দিতে পারি। এবং যারা ধরেন বিয়ে করলো কিন্তু এখনই বাচ্চা নিতে চাচ্ছে না, তাদেরকে মিরেনা নামে একটা ডিভাইস আছে, যে ওটা অনেকটা দেখতে কপার টিয়ের মতো, কিন্তু ওটার ভিতরে আবার হরমোন আছে, আমরা ওটা পরিয়ে রাখতে পারি। তাহলে এগুলোতে হবে কি, যে যতদিন সে একটা প্ল্যান না করছে ততদিন ডিজিজটা সে প্রোগ্রেস করতে দিচ্ছে না, ডিজিজটা কিন্তু আর বাড়ছে না। ওই যে আমরা বললাম যে এন্ডোমেট্রিওসিস কিন্তু একটা প্রোগ্রেসিভ ডিজিজ, যতদিন ওনার হরমোন থাকবে শরীরে ততদিনই ওনার মাসিক হবে, এবং প্রত্যেক মাসিকে ডিজিজটা একটু একটু করে বাড়তে থাকবে। তো ওকে আমাকে হল্ট করতে হবে। তো ডিজিজটাকে আমি যদি হল্ট করতে চাই, তাহলে আমাকে যে কোনো একটা হরমোন দিয়ে, বিশেষ করে আমরা বলি কম্বাইন্ড পিল, বাজারে যে ধরনের জন্ম নিয়ন্ত্রণ বড়ি পাওয়া যাচ্ছে লো ডোজের, সেই পিলগুলো এনাফ, অথবা প্রোজেস্টেরন, ইদানিং ডাইনোজেস নামে একটা ওষুধ পাওয়া যাচ্ছে, এটা খুবই ভালো, পেশেন্টরাই কিন্তু আমাদেরকে এসে বলে। আর তারপরে ইলাগোলিক্স নামে একটা ওষুধ আছে, মিরেনা নামে ডিভাইস আছে, এটা পরিয়ে আমরা আপাতত কি করতে পারি, যে ওনার এই প্রোগ্রেশনটা হতে দিব না। কিন্তু আলটিমেটলি চিকিৎসাটা কিন্তু ওনার, ওই যে বললাম, তো ওনার আলটিমেটলি চিকিৎসা কিন্তু হচ্ছে কি, সব আসলে যতদিন ওনার মাসিক হচ্ছে ততদিন তো হতেই থাকবে। তো আমাকে এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাকে এই হরমোন সাপোর্টে যেতে হবে। সেক্ষেত্রে ম্যাম আপনি যখন যে বলছেন যে একজন নারী সে এখনো বিবাহিত নয়, আপনারা কম্বাইন পিল বা হোয়াটএভার পিল আপনারা দিচ্ছেন, তাহলে একটা সাধারণ জিজ্ঞাসা থাকে যে পরবর্তীতে তার সন্তান ধারণে কোনো ধরনের কোনো প্রবলেম সে ফেস করবে কিনা, যেহেতু সে পিল। জি জি, না এটাতে কোনো সমস্যা হবে না, কারণ আমরা বলছি যে শুধু ওভুলেশনটাকে সাপ্রেশন করছে। পিলটা হচ্ছে কি, যে পিল না দিলে যে ওভুলেশন হলে হবে কি, ওভুলেশন হলেই তো ওনার আলটিমেটলি হরমোনাল চেঞ্জগুলো হবে, ওনার জরায়ুটা প্রিপেয়ার্ড হবে মেনস্ট্রুয়েশনের জন্য। আমি যদি ওভুলেশনটাকে বন্ধ করতে পারি, তাহলে পরের স্টেপগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাই ওনার মাকে বোঝাতে হবে অথবা গার্জিয়ানকে বোঝাতে হবে যে এতে ওনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, বরঞ্চ আমি যদি এটা না দিই তাহলেই সমস্যা হতে পারে, যে প্রত্যেক মাসিকের সময় ওনার এই যে প্রজনন তন্ত্রটা পুরো একটা, আমরা বলি যে আস্তে আস্তে ফ্রোজেন পেলভিস হয়ে যায়। আমরা যেমন ফ্রিজে মাছ মাংস রাখলে কি হয়, দেখে যে প্যাকেটের মধ্যে ফ্রিজটা একটার সাথে একটা লেগে যাচ্ছে, তাই না? তো আমাদের কিন্তু ডাক্তারের পরিভাষাও এরকম আমরা বলি যে আমরা অনেক সময় অনেক কেস পাই যে একদম লাস্ট মোমেন্টে আমাদের কাছে আসে,
তীব্র ব্যথা আমাদেরকে অপারেশনে যেতে হয়, এবং অপারেশনে যেয়ে আমরা দেখি যে সবগুলো জিনিস, ইউটেরাস, ওভারি, টিউব, মানে মূত্রথলি, মলদ্বার, কোনো কিছু আলাদা করার চেনার উপায় থাকছে না, সব একটার সাথে একটা লেগে ফ্রোজেন হয়ে গেছে। ওই পেলভিসকে আমরা ফ্রোজেন পেলভিস বলি। তো এইটা যাতে না হয়, এই পর্যন্ত যাতে ডিজিজটা আগাতে না পারে, সেজন্য আমরা বলি যে একে হল্ট করে রাখার জন্য আপাতত এই পর্যন্ত যতটুকু আছে ততটুকুর মধ্যে থাকবে, এর থেকে যাতে আর না বাড়ে ডিজিজ। ম্যাম, এই যে আপনি বললেন যে আপনারা ডিজিজটাকে হল্ট করে রাখতে জি, চাচ্ছেন, জি, আমরা সবাই জানি হরমোন পুরো শরীরের উপরই কাজ করে। জি, আপনি জরায়ুকে টার্গেট করে হরমোন দিলেন, জি, জি। বাট অন্যান্য অর্গানের উপর কি এটার কোনো প্রভাব আছে কিনা? না, অন্যান্য যেমন আমরা বলি যে যেহেতু আমরা বলি এটা সাইক্লিক্যালি দেওয়া যেতে পারে, আবার আমরা কন্টিনিউয়াসলি দিতে পারি, তো এখানে দেখা গেছে এত লো ডোজ আমরা দিচ্ছি, এতে অন্য অর্গানের উপর কোনো সমস্যা হবে না। তবে একটা সমস্যা, যেহেতু হরমোন, তো এটা যে পেশেন্টের মধ্যে একটু ডিপ্রেশনের মতো কাজ করে, অনেক পেশেন্ট একটু ওয়েট গেইন করে, যদিও লো ডোজ পিলগুলোতে এই সাইড ইফেক্টগুলো কম, কারোর পায়ে একটু পানি আসতে পারে, হ্যাঁ, কিছু কিছু জিনিস। এবং ডাইনোজেস যে ওষুধটা অথবা ইলাগোলিক্স যে ওষুধগুলো দিই, এতে অনেক দিন ব্যবহার করার পরে হাড়টা ক্ষয় হতে পারে, আমরা বলি অস্টিওপোরোসিস হতে পারে, তো সেই ক্ষেত্রে ওনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হতে পারে। এই ধরনের ওষুধ যখন কন্টিনিউ একজন রোগী সেবন করবেন, জি, ওনার ফলো আপের ধরনটা আপনারা অবশ্যই কিভাবে? এনাকে বলতে হবে যে আপনি অন্তত প্রতি 6 মাস 9 মাসে কিন্তু ডাক্তারের কাছে আসতে হবে ওনাকে। আমরা দেখব যে আমরা যে ওষুধটা দিচ্ছি, অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা 3 মাসে ব্যথামুক্ত হয়ে যায়, তো ওনারা আর কন্টিনিউ করে না। তো আমরা এই জন্য বলি আপনি প্রতি 9 মাস অথবা 1 বছর পর পর আমাদের সাথে এসে যোগাযোগ করবেন। এবং যখনই আপনার বিয়ে হবে, মাদেরকেও বলে দিই যে আপনার যখনই মেয়ের বিয়ে হবে, মেয়েকে আপনারা অ্যাডভাইস দিবেন যত দ্রুত সম্ভব উনি যেন বাচ্চা নিয়ে নেয়, প্রেগনেন্ট হয়ে যায়। তো ওনারা তখন বলে কেন ম্যাডাম, ওর তো ক্যারিয়ার। আমি বললাম যে সেটা ঠিক আছে, ক্যারিয়ার উনি করতে পারবেন, বাচ্চা নিলে যেটা সুবিধা হবে, প্রেগনেন্সি যদি উনি হতে পারে, যদি উনি প্রেগনেন্ট হয়ে যায়, এই হোল প্রেগনেন্সি পিরিয়ডটাতে কিন্তু ওনার হরমোন লেভেলটা এই রোগটা হতে দিবে না, যেহেতু মাসিকটা বন্ধ থাকছে, এটা একটা সুবিধা। বাচ্চা হওয়ার পর উনি যখন বাচ্চাকে দুধ খাওয়াবে, ওই সময়টাতেও হরমোনের লেভেলটা কম থাকছে, মাসিক বন্ধ থাকবে, তাহলে এই পুরা প্রায় 2 বছর পর্যন্ত দেখা যাবে পুরা ডিজিজটা হল্ট হয়ে যায়। এমনও রোগীকে আমরা দেখেছি যে প্রথম বাচ্চা হতে অনেক কষ্ট, কিন্তু একটা বাচ্চা হওয়ার পরে দেখা গেল যে সেকেন্ড বাচ্চা কিন্তু সে ফলো আপে আসছে, এবং সে সেকেন্ড বার সে অলরেডি প্রেগনেন্ট হয়ে চলে আসছে। তার মানে হচ্ছে কি, উনি আমাদের সাথে ফলো আপে ছিল এবং ওই ডিজিজটা ওনার মোটামুটি নিরাময়ের দিকে চলে গেছে, যার জন্য উনি সেকেন্ড বাচ্চাটা উইদাউট নোটিস উনি কনসিভ করে গেছেন। তাহলে দেখুন দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা এত সুন্দরভাবে আমাদের এই মানবদেহ সৃষ্টি করেছেন, এবং সন্তান সন্ততি হলো ওনার নেয়ামত। এরকম এত ভয়ঙ্কর অসুখ থেকেও একজন নারী মুক্তি পেতে পারেন যদি তিনি সন্তান ধারণ করেন। কিন্তু যদি আমরা এই অসুখটিকে ইগনোর করি, আমরা মনে করি যে এটা তো স্বাভাবিক মাসিকের সময়ের ব্যথা, তাহলে আমি ডাক্তারের শরণাপন্ন হব না, এই ধরনের ইগনোরড কেসগুলো ম্যাম আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন? সেটাই বলছি যে ওই যে ইগনোরড কেসগুলোতে আমাদের খুবই সমস্যা হয়, কেননা তখন আমাদেরকে পেশেন্টকে একটু অ্যাডভান্সড কিছু পরামর্শ দিতে হয়। যেমন একটা ছোট মেয়ে আসলো, তার একটা বড় সিস্ট হয়ে গেল এতদিনে, হ্যাঁ, সে ব্যথাটাকে ইগনোর করলো, হয়তো বা বললো, বাবা মা নিয়ে আসলো না আমাদের কাছে, একটা সিস্ট ছিল সেটা বড় হয়ে গেল, তখন আমাদের ল্যাপারোস্কোপি ছাড়া হয়তো ওটা ওষুধে কাজ হবে না, এটা চিন্তা করে তখন তাকে হয়তো আমরা প্রথমেই সবসময় চাই যে ওষুধের মাধ্যমে চেষ্টা করার জন্য। তাতেও যখন ব্যথা কমছে না, প্রচণ্ড ব্যথা হচ্ছে, তখন আমাদেরকে একটা ছোট মেয়েকেও ল্যাপারোস্কোপি করতে হতে পারে। তো ল্যাপারোস্কোপি করার সমস্যাটা হচ্ছে কি, ল্যাপারোস্কোপি করে তো সাময়িকভাবে তাকে ব্যথামুক্ত করা যাচ্ছে, তাকে হয়তো আমি সিস্টটা ফেলে দিলাম, কিন্তু তার তো পুরো ওভারিটা ফেলা যাবে না, তার বয়স কম। এতে হলো কি, তার কিন্তু কিছু রিজার্ভ চলে গেল, তার ওভারিতে কিছু রিজার্ভ ছিল, প্রজনন ক্ষমতার জন্য আমরা বলি সব ওভাম থাকতে হবে, তাকে একটা রিজার্ভ থাকতে হবে। তাহলে আমি তাকে এত দূর যাওয়াতে আমাকে তাকে অপারেশন করতে হলো, এবং এই সিস্টটাকে ফেলতে গিয়ে আমি তার রিজার্ভ কিছু কমিয়ে দিলাম, এটা একটা হতে পারে। আর একটা বললাম যেটা, যে এত বেশি ব্যথা যে তার চতুর্দিকে, ওই যে ফ্রোজেন পেলভিসের কথা বললাম, সেসব ক্ষেত্রে হয় কি, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট এমন কষ্ট পায়, পেশেন্ট বলে যে ম্যাডাম আমার কিচ্ছু লাগবে না, আমার জীবনে আমি কিছু চাই না, আপনি আমাকে শুধু ব্যথাটা কমায় দেন। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ব্যথা কমাতে গেলে তো আমাকে রেডিক্যাল সার্জারিতে যেতে হবে। তাহলে কি রেডিক্যাল সার্জারি, এখন বাচ্চার বয়স যদি কম থাকে, যে স্পেশালিস্ট থাকবে, এন্ডোমেট্রিওসিস
যে স্পেশালিস্ট, যে এই অপারেশন করতে স্পেশালিস্ট, তাকে কি করতে হয় যে বেছে বেছে হয়তো তার নডিউল আছে, সেই নডিউলটাকে ফেলতে হবে, আলাদা করে সিস্টটাকে ফেলতে হবে, আলাদা করে ইউটারাসটাকে ছাড়াতে হবে, একটা এক্সটেন্সিভ সার্জারিতে যেতে হবে। এবং তার পরবর্তীতে তার যেটার প্রগনোসিসটা যে খুব ভালো হবে সেটা না, সেটাও বলে দিতে হবে পেশেন্টকে। তারপর তাকে বলতে হবে, ছোট মেয়ে হলে মাকে তখন কাউন্সিলিং করতে হবে যে আমরা এরকম করে অপারেশনটা করেছি, তার ভবিষ্যতে বিয়ে হলে বাচ্চা হওয়ার ব্যাপারে আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এরকম মানে আমাদের কাছে যখন একটা পেশেন্ট দেরিতে আসে তখন আসলে চ্যালেঞ্জিং হয়ে যায় এই কেসগুলো, আর প্রগনোসিসটাও কিন্তু আগের মতো অতটা ভালো থাকে না। এই জন্যই আমরা সবসময় বলি যে ইগনোর না করার জন্য। যখনই তার মনে হচ্ছে যে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক ব্যথা হচ্ছে, তখনই কিন্তু একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, নাহলে এত বেশি আগায় যায়, এটাকে আমরা বলি স্টেজ 3 স্টেজ 4 ডিজিজ, যখন আসলে অপারেশনটা করাও না করাটাও আসলে কোনো কাজের কথা না, আবার করলেও যে প্রগনোসিস খুব ভালো হবে সেটাও না। তো সেটা আসলে এই জন্যই পেশেন্টদেরকে আমরা আগে থেকে বলে ফেলি যেসব করতে হবে। এবং যেসব পেশেন্ট আসলে বাচ্চা চাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত অপারেশন করলাম, এরপর আপনি আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে চলে যান, যেটা আমরা বলি আইভিএফ অথবা টেস্ট টিউব, এই পদ্ধতিতে চলে যান, আপনার বাচ্চা নিয়ে ফেলেন, আপনি ফ্যামিলি কমপ্লিট হয়ে যাক, এরপর আমি আপনাকে পুরাটা ব্যথামুক্ত একটা অপারেশন করব, এরকম আমাদেরকে বলতে হয় পেশেন্টদেরকে। ম্যাম, এখানে কি কোনো টাইম লিমিট এরকম কিছু আছে যে এত বছর আমি ব্যথাটা সহ্য করলাম, তাহলে ধরেন 2 বছর, 3 বছর, 4 বছর, এরকম কোনো টাইম লিমিটিং হ্যাঁ, আছে? যেমন আমরা দিতে পারি, যেমন ব্যথামুক্ত যার শুধু ব্যথাটাই প্রধান সমস্যা, যার বাচ্চা নেওয়াটা খুব একটা সমস্যা না, সেক্ষেত্রে আমরা বলিও যে 5 বছরের জন্য আমরা মিরেনা একটা ডিভাইস আছে যার মধ্যে প্রজেস্টেরন আছে, সেটা আমি দিয়ে বসিয়ে দিতে পারি। অথবা কোনো পেশেন্টকে আমি ডাইনোজেস্ট 5 বছর পর্যন্ত টানা খেতে দিতে হতে পারে। তো তখন পেশেন্টকে বলে দিতে হবে আপনি টানা এই ওষুধটা খাবেন। ওই যে বললাম, কিন্তু প্রতিটা জিনিসেরই তো একটা সাইড ইফেক্ট আছে। সাথে সাথে পেশেন্টকে বলতে হবে আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা নেবেন, কেননা এই ওষুধগুলোতে ক্যালসিয়ামটা কমে যায়, বডি বোন ক্যালসিয়াম রিজার্ভটা কমে যায়, তখন আমরা তাকে সাপ্লিমেন্ট হিসাবে ক্যালসিয়াম দিই। তাহলে সেই ক্ষেত্রে একটা পেশেন্ট যখন অনেক লং টার্ম ধরে চাইবে যে আমি ব্যথামুক্ত চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মতে মিরেনাটা পড়তে পারে অথবা ডাইনোজেস ওষুধটা খেতে পারে। আর সে যে বাচ্চা চাচ্ছে তাকে আমরা বলি যে আপনি বাচ্চা নিয়ে ফেলবেন, এবং যার বয়স মনে করবেন যে ধরেন তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, 37, 38, 39, 40 বছর হয়ে গেছে, কিন্তু তার ব্যথার জন্য সে তার দৈনন্দিন কাজকর্ম করতে পারছে না, বাসার সাংসারিক কাজকর্ম তো করতে পারছেই না, অফিসের কাজও করতে পারছে না, সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে বলি যে আপনি আমরা বলি যে রেডিক্যাল সার্জারি। রেডিক্যাল মানে আপনার সব কিছু ফেলে আপনার পেলভিসটাকে আমরা পরিষ্কার করে দিব, তাহলে সে ব্যথামুক্ত হবে, যার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তার ক্ষেত্রে। তাহলে দেখুন দর্শক, আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক প্রথমেই বলেছিলেন যে এটি এমন একটি রোগ যেটা ধীরে ধীরে শুধু বাড়তে থাকবে। তাই এই ধরনের রোগের ক্ষেত্রে আমাদের প্রতিরোধী উত্তম যে রোগগুলোর আমাদের কাছে সুস্পষ্ট কোনো প্রতিকার নেই। এখন আমরা আসি এন্ডোমেট্রিওসিস মার্চ। বিগত মার্চ মাসে এন্ডোমেট্রিওসিস মাস উদযাপন করা হলো। এটি আসলে এই মাসের ভূমিকাটা কি, সেটি আমরা এখন একটু ম্যামের কাছ থেকে শুনবো। আমরা আসলে এই মাসে সব মাদেরকে বলতে চাইছি এবং সব নারীদেরকে বলতে চাইছি যারা এই প্রজননক্ষম সময়ের মধ্যে আছেন, যে নিজেকে নিজের কষ্টটাকে লুকিয়ে রাখবেন না। আমরা বলছি যে যে কষ্টটা নিজের কাছে আছে, তলপেটে ব্যথা, মাসিকের ব্যথা, সেটা আপনার মেয়ে যদি আপনাকে বলে, আপনার ওয়াইফ যদি আপনাকে বলে, অথবা কোনো বান্ধবী, কোনো কলিগ যদি কখনো আপনাকে বলে যে আমার মাসিকের এরকম সমস্যা হচ্ছে, আমি কোনো মতেই আমি এই ব্যথাটা কোনোভাবেই কমছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ হবে অবশ্যই যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং যত আর্লি সম্ভব চিকিৎসা স্টার্ট করা। আর অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে ম্যাডাম, বাংলাদেশেই কি সম্ভব এই চিকিৎসা? অবশ্যই বাংলাদেশেই এর চিকিৎসা সম্ভব। আমরা বলি যে একদম বিশ্বমানের চিকিৎসা কিন্তু ইভেন কি আমাদের চট্টগ্রামেও সম্ভব। শুধুমাত্র আপনাকে রোগীকে অ্যাডহেরেন্স থাকতে হবে এবং রোগীকে জানতে হবে যে আমার এই অসুখটা হয়েছে, রোগীকে এই নামটা মুখস্থ করে দিতে হবে যে আপনার এন্ডোমেট্রিওসিস হয়েছে, আপনাকে চিকিৎসা নিতে হবে, আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, আপনার যেই ডাক্তার পছন্দ, এবং অবশ্যই আমাদেরকে যেতে হবে সেরকম ডাক্তারের কাছে, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, যে কিনা এই রোগটা সম্বন্ধে তাকে আদ্যপান্ত একটা বলে দিবে যে এই রোগের এই হতে পারে, প্রগনোসিস এই হতে পারে, আপনাকে ফলো আপে আসতে হবে, ফলো আপে না আসলে কী কী সমস্যা হতে পারে, সব কিছু বুঝিয়ে বলতে হবে।
ম্যাম, আমাদের দেশের রোগীদের একটা স্বাভাবিক একটা টেন্ডেন্সি থাকে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আগেই জি কাছাকাছি কোনো ফার্মেসি অথবা জি। এই ধরনের হ্যাঁ। ওষুধপত্র সেবন করা, সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের জটিলতা ফেস হ্যাঁ, করছেন? এটাই বলছিলাম যে এন্ডোমার্চের আসলে এটাই একটা প্রধান আমাদের ইয়া ছিল যে আর নিজেকে লুকিয়ে রাখা না, ব্যথাকে ইগনোর করা না, সাথে সাথে বিশেষজ্ঞের কাছে যেতে হবে। যে কোনো, যেমন আমরা বলি যে দোকানেতে আসলে ফার্মাসিস্টরাও বসেন না, দোকানেতে দোকানদার বসেন। সেই দোকানদার তো হয়তোবা সে পড়াশোনা, হয়তোবা সে শিক্ষিত হতে পারে অথবা সে একদম অশিক্ষিতও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সে তো এই ব্যথার জিনিসটা বুঝতে পারবে না, সে হয়তো প্যারাসিটামল দিবে, আপনি প্রতি মাসেই প্যারাসিটামল খাচ্ছেন, এদিকে আপনার কি হচ্ছে, আপনার ভিতরে সিস্ট আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। তা আপনি তো দোকানদারকে কিছু বলতেও পারবেন না, কেন সে তো বলবে আমি তো আর ডাক্তার না, আপনি ডাক্তারের পরামর্শ নেননি কেন। তাহলে আমাদের সেই জন্য এখন পরামর্শ হচ্ছে সবার প্রতি যে কোনো ধরনের ব্যথাকে ইগনোর করা যাবে না, বিশেষ করে মাসিকের ব্যথা। আমরা অনেকে বলে যে এটা তো সাধারণ ব্যথা, যে ব্যথা আপনাকে ঘর থেকেই বের হতে দিচ্ছে না, যে ব্যথা আপনাকে বিছানায় শুয়ে রাখছে, সেই ব্যথা তো স্বাভাবিক ব্যথা না। আমরা বলি যে মাসিকটা একটা স্বাভাবিক, তাই না, একটা মেয়ের জীবনের মাসিক স্বাভাবিক। তো কেন স্বাভাবিক? ওই ব্যথা, ওই মাসিক নিয়ে, ওই ব্যথা নিয়ে তো সে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে, যখন পারবে না তখনই সেটা অস্বাভাবিক। তাহলে এই অস্বাভাবিক ব্যথা হলে সে কিন্তু তখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, বিশেষ করে গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে। জি জি ম্যাম, আরেকটি কোয়েরি থেকে যায়, সেটি হলো এই এন্ডোমেট্রিওসিসটা স্টার্ট হওয়ার বা বিগিনিং এর স্পেসিফিক কোনো এজ লিমিট কি আছে আপনাদের, নাকি যে কোনো এজেই, মানে প্রজননক্ষম নারীর জি। যে কোনো বয়সেই এটা ডেভেলপ করতে যে পারে? কোনো, আমরা একসময় দেখতাম কি যে আসলে 30 থেকে 45 বছর এই বয়সটাতে আমরা পেতাম বেশি এন্ডোমেট্রোসিস। তো এখন আমরা দেখি যে কিছু কিছু অনেক কম বয়সী মেয়েদেরও হচ্ছে, ইভেন 18, 17, 18 বছর, 15 বছর এরকম মেয়েরাও আসতেছে এন্ডোমেট্রোসিস নিয়ে। এখন এটা নিয়ে এখনও রিসার্চ চলছে যে এটা আসলে কি আমাদের খাদ্যাভ্যাসের কোনো সমস্যা হচ্ছে, নাকি আমাদের পরিবেশের কোনো জটিলতা হচ্ছে, কেন এত আর্লি চলে আসছে। আগে যেটা আমরা 30-45-এ হতো। তবে একটা আমাদের কাছে একটা যেটা মনে হয় যে হাই রেজলিউশন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আসাতে এখন আসলে আমরা ধরতেও পারছি বেশি। আচ্ছা আচ্ছা, হয়তো কোনো কোনো মারা সচেতন হয়েছেন, তারা শুনেছেন এবং ডাক্তারের কাছে এনেছেন, আমরা সোনোগ্রাফি করছি এবং ধরা পড়ছে রোগটা। আগে তো আমাদের এত ভালো সোনোগ্রাফি মেশিন ছিল না, এত বেশি এক্সপার্টাইজও ছিল না। আরেকটি হলো ম্যাম, ধরেন একজন মহিলা, তার এই ধরনের কোনো সমস্যা নেই, তার নর্মাল মাসিক চলছে, বাট সে যদি কনসার্ন হয়ে আপনাদের কাছে সাহায্য চায় যে আমি এন্ডোমেট্রিওসিস নামক ভয়াবহ রোগটি সম্বন্ধে জানতে পেরেছি, জি সেক্ষেত্রে আমি কোনো সাপ্লিমেন্ট অথবা বিশেষ কোনো লাইফস্টাইল অথবা মাসিকের সময় বিশেষ কোনো ম্যানুভার বা এমন কোনো কিছু কি টিপস আছে? যেমন না, এটা যে বললাম এটা এখনও আন্ডার রিসার্চ। বিশেষ করে আমরা বলি যে ওয়েটটাকে কন্ট্রোলে রাখতে হবে, আর হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে কি সে হাঁটবে, হাঁটবে, ব্যায়াম করবে। এবং কেন বলি যে যে কোনো, এটা তো একটা বলেছে প্রদাহ, এটা একটা লং টার্ম প্রদাহ যা কিনা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। তো ইনফ্ল্যামেশনটাকে কিভাবে কমাবেন, আপনি কিন্তু এক্সারসাইজ করলে আপনার ইনফ্ল্যামেটরি জিনিসগুলো অনেক সরে যাবে, ভেজোডাইলেটেশন হবে, সেখানে কিন্তু আপনার ইনফ্ল্যামেশনারি জিনিসগুলো সরে যায়, তো ব্যথাটাও কমে যায়। তো আমরা এই জন্য মেয়েদেরকে বলি যে লাইফস্টাইলটাকে মানে সব সময় একটা এক্সারসাইজের মধ্যে থাকার জন্য, অ্যাক্টিভ লাইফস্টাইলে থাকার জন্য। আর একটা হচ্ছে খাদ্যাভ্যাসটাকে আমরা বলি যে সাইট্রাস ফুড খাওয়ার জন্য, যে খাওয়ার মধ্যে ফ্রুটসগুলো রাখার জন্য, বিশেষ করে রসালো, হ্যাঁ, লেবু বলেন, আনারস, কমলা, এই ধরনের খাবার আমাদের দেশে যে দেশে যা আছে অ্যাভেলেবল সেটাই আছে খাবে। সেগুলো। এটা একটা। আর একটা হচ্ছে যে যদি সে বলে যে না আমাদের ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে আমরা বলি যে একটু আগে সচেতন হওয়ার জন্য, যে মার ছিল, খালার ছিল ফ্যামিলিতে এই ধরনের হিস্ট্রি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলি যে আগে থেকে একটু সচেতন হওয়ার জন্য, যে তারও হতে পারে ফ্যামিলিতে, যে কিছু তো আমরা বলি এটা ফ্যামিলিতে রান করে। আর সে যখন বুঝতে পারবে যে তার এই ধরনের সমস্যা হচ্ছে, সাথে সাথেই গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং তাকে বলতে হবে যে এখানে তাকে কোনো মতেই ডিপ্রেশনে যাওয়া যাবে না, যে এটার নিরাময়
যোগ্য না, তবে নিয়ন্ত্রণযোগ্য। এটা তাকে বুঝায় বলতে হবে যে আপনার এই রোগটাকে নিয়ন্ত্রণে আমরা রাখতে পারি। তবে আপনি যদি এরকম লাইফস্টাইল ফলো করেন, আপনি যদি বাচ্চা নিয়ে ফেলছেন তাড়াতাড়ি, বিয়ের সাথে সাথেই বাচ্চা হয়ে গেল, তারপরে আপনি যদি একটা ফ্যামিলি কমপ্লিট হয়ে গেল, আপনি যদি মিলেনা ইউজ করছেন, এই ধরনের করলে আপনার মোটামুটি একটা ব্যথামুক্ত জীবন এবং ফ্যামিলি ফুলফিলড একটা জীবন আপনি যাপন করতে পারবেন। এটা বলে দিতে হবে আর কি। তাহলে দর্শক দেখুন, আপনি যদি একটি সুস্থ স্বাভাবিক জীবন চান, আপনার অ্যাক্টিভ লাইফস্টাইল অবশ্যই মেনটেন করতে হবে। বিদেশে এই জিনিসটি খুবই কমন। সবাই রেগুলারলি নিয়ম মাফিক, রুটিন মাফিক সামান্য কিছু হলেও এক্সারসাইজ করছেন। আমাদেরও সবার জীবনে প্রত্যেক দিন সামান্য কিছু সময়, 15 মিনিট, 20 মিনিট আপনি শুধু হাঁটুন, সেটিও আপনার এক্সারসাইজ। অন্তত এতটুকুন অ্যাক্টিভ নিজের দেহটিকে রাখতে হবে, তাহলে শুধুমাত্র জরায়ু নয়, আপনার হার্ট, লাংস, মাসল সব কিছুই অ্যাক্টিভ থাকবে এবং আপনার মনও ফুরফুরে হবে। তাই এন্ডোমেট্রিওসিস ভয় পাওয়ার কিছু নেই, হাসি খুশি থাকুন এবং রোগটিকে প্রতিহত করার জন্য যথেষ্ট পরিমাণ মনোবল রাখুন। ম্যামের কাছে আরেকটি বিষয় এখন আমি জানতে চাচ্ছি, সেটি হলো অনিয়মিত মাসিক। এটি আপনারা প্রচুর রোগী পান, বিভিন্ন বয়সের রোগী পান। এই অনিয়মিত মাসিকের কারণে কোনো জটিল রোগের সম্ভাবনা বা এ ধরনের কোনো সন্দেহ কি রাখতে হবে কিনা মনে? যেমন অনিয়মিত মাসিক বিভিন্ন ধরনের হতে পারে। কারো যদি এরকম হয় যে না, তার মাসিকটা 2 মাস 3 মাস পর পর হচ্ছে, তাহলে ওই যে প্রথম দিকেই আমরা তাকে পলিসিস্টিক ওভারি কিনা আমরা এক্সক্লুড করে ফেললাম। যে প্রথম একটা ছোট মেয়ে প্রথমে যখন 13-14 বছর বয়সের মাসিক হলো, তাহলে প্রথম 4-5 বছর কিন্তু তার মাসিকটা এরকম হতেই পারে। এটা আমরা বলি যে তার পুরো সিস্টেমটা ইম্যাচিউর থাকার জন্য হতে পারে। তো এখানে আমরা যদি প্রথমেই তাকে এক্সক্লুড করে ফেলি যে তার অন্য কোনো সমস্যা নাই, তাহলে আমরা মাদেরকে বুঝিয়ে বলি যে তার বয়স কম, তার 2-3 মাস পর পর মাসিক হবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে আর চিন্তিত না হওয়ার জন্য। তবে এই মেয়েটাই যখন আরও বড় হতে থাকবে, আমরা বলি যে 18 বছর ক্রস করে গেল, তখনও তার মাসিকের সমস্যা হচ্ছে এবং এই মাসিকের সমস্যার পাশাপাশি দেখা যাচ্ছে যে তার মুখেও কিছু সমস্যা আসতেছে, লোমের সমস্যা হচ্ছে, হ্যাঁ, ওজন বেড়ে যাচ্ছে, তখন তাদেরকে আমরা পলিসিস্টিক ওভারির যে সিমটমগুলো, ওইখান থেকে কিভাবে সে নিজেকে ডায়াগনোসিস করবে, কিভাবে চিকিৎসা নেবে, এই জিনিসগুলো তাকে তখনই বলতে থাকি। আবার কিছু কিছু ব্যাপার আছে যে তার প্রথম দিকে মাসিক রেগুলার ছিল, এখন তার ইরেগুলার হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখতে হবে যে তার অনেকের থাকে যে তার কোনো ফাংশনাল সিস্ট আছে কিনা। আমরা দেখি যে অনেক ধরনের কিছু সিস্ট থাকে, ওই সিস্টের জন্য দেখা যায় যে মাসিকটা একটু উল্টাপাল্টা হতে পারে। তারপরে এছাড়া দেখা যায় যে এইসব পেশেন্টের যেহেতু তার বয়োবৃদ্ধির সময়টা, সে কিন্তু প্রেগনেন্ট হয়ে গেল কিনা, এটাও মাকে খেয়াল করতে হবে যে এতদিন তার নিয়মিত মাসিক হচ্ছিল, কোনো কারণে সে প্রেগনেন্ট হলো কিনা। এসব চিন্তাও মাদেরকে আমরা বলে দিই যে আপনাদেরকে একটা নিয়মিত মেয়ে যখন মাসিক হচ্ছিল, হঠাৎ করে তার অনিয়মিত হলো কেন, তার কি পলিসিস্টিক ওভার দিকে চলে যাচ্ছে, কোনো ধরনের ফাংশনাল কোনো সিস্ট হচ্ছে, নাকি সে কোনো কারণে প্রেগনেন্ট হয়ে গেল, এই জিনিসগুলো একটু খেয়াল রাখার জন্য বলি। অনিয়মিত মাসিক নিয়ে খুব বেশি মানুষের মনে, মানে নারীদের মনে খুব বেশি টেনশন কাজ করে। কারণ একজন নারী যদি অনিয়মিত মাসিক, সবসময়ই ওনার অনিয়মিত মাসিক হয়, ওনার বিবাহের পরে সন্তান ধারণে কি উনি কোনো ধরনের জটিলতার মুখোমুখি হবেন? যেমন ধরে ওই ধরনের যদি হয় যে তার অনিয়মিত মাসিকের কারণে যদি কোনো হরমোনাল কারণ হয়, যে তার থাইরয়েড হরমোনের সমস্যা হচ্ছে, তার প্রোল্যাকটিন হরমোনের সমস্যা হচ্ছে, হ্যাঁ, এই ধরনের যদি কোনো হরমোনাল সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে তো হরমোনাল জিনিসটা কারেক্ট করে ফেলতে হবে এবং যে পলিসিস্টিক থাকলে সেটাকে কারেক্ট করতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে একজন যে বাচ্চা নেওয়ার ব্যাপারে ওয়ারিড, তাকে কিন্তু অবশ্যই তখন আমরা বলি আরইআই স্পেশালিস্ট, মানে রিপ্রোডাক্টিভ অ্যান্ড এন্ডোক্রাইন ইনফার্টিলিটির যে স্পেশালিস্ট, তার পরামর্শ নিতে হবে। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক মণ্ডলী, আজকে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডেনোমায়োসিস। নামগুলো শুনতে খুব বেশি জটিল মনে হলেও এই নামগুলোর সাথে আমরা ধীরে ধীরে পরিচিত হয়ে যাই। আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আমাদের বাচ্চাদেরকে এই নামগুলোর সাথে পরিচিত করাই। আমরা রোগমুক্ত জাতি চাই, রোগমুক্ত মা চাই। তখনই একজন মা রোগমুক্ত হবেন যখন তিনি সচেতন হবেন। প্রতি বছর মার্চ মাস এন্ডো মার্চ হিসেবে আমরা পালন করে আসছি। আপনারা এন্ডোমেট্রিওসিসের সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দিন।
তাহলেই আমরা একটি সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে পারব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাল্লাহ আমরা একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।